একটাবার চিন্তা করুন তো, আপনি আপনার পিতার পাওনা টাকা উদ্ধার করার জন্য ঢাকায় গিয়েছেন আপনার বন্ধুর সাথে, কিন্তু বাড়ি ফিরেছেন 26 টুকরো হয়ে। একটা মানুষকে মারার পরে এক না দুই না 26টি টুকরো করে ডিরামের মাধ্যমে ভরা হলো। যে কিনা আপনার শৈশবের বন্ধু, সে আপনার হত্যা করার পরে 26 টুকরো করেছে। তাও আবার সেই ডিরামগুলো যেখানে সেখানে রাখা হয়নি, সেই ডিরামগুলো রাখা হয়েছে হাইকোর্টের সামনের রাস্তার উপরে। কিছু মাস আগে এই ঘটনা নিয়ে পুরো ঢাকা একটি চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছিল। মানুষটি কে, কেন তাকে 26 টুকরো করে হত্যা করা হলো, সবকিছুই যেন একটি মিস্ট্রি রহস্য। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহের পাশে একটি ড্রামের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানী জাতীয় ঈদগাহ মাঠের পাশে খণ্ডিত অবস্থায় উদ্ধার হয় আশরাফুল হকের বাড়ি। হাইকোর্টের সামনে ফেলে রাখা দুটি নীল ড্রামে আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। রাত যখন গভীর হয়, সেখন আমাদের শহরের আশপাশে অনেক মানুষ হারিয়ে যায়, আমরা বুঝতেও পারি না। আজ যে মানুষটা নিয়ে গল্প বলবো, সে মানুষটা ছিল খুবই সাধারণ একজন মানুষ। তিনি বন্ধুর সাথে ঢাকা এসেছিলেন বাবার চিকিৎসার পাওনা টাকা ফেরত আনতে, কিন্তু ভাগ্যের কি পরিক্রম, ভিড়ে গেলেন 26 টুকরো লাশ হয়ে। এটা শুধুমাত্র একটি হত্যাকাণ্ড না, এটি একটি বন্ধুত্বের পরিচয়। একজন মানুষ কতটা নিকৃষ্ট এবং সাইকো হলে সে আপনার হত্যা করার পরে 26 টুকরো করেছে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, আশরাফুল মার্ডার কেস। 13 নভেম্বর 2025, ঢাকা ব্যস্ত শহর। হাইকোর্টের সামনে প্রতিনিয়তর মতন মানুষের ভিড়, আর সেই জায়গাতেই পড়ে আছে দুইটি আবর্জনার মতন নীল ড্রাম। কিন্তু ড্রামের ভিতর ছিল এমন একটি সত্য, তা পুরো দেশকে নাড়িয়ে দেয়। সেই ড্রামগুলো সেখানে পড়ে থাকলেও কেউ তখন আলাদা নজরে দেখেনি। সবাই ভেবেছিল হয়তোবা ময়লা ফেলার একটি দ্রব্য, কিন্তু সময় যত অতিবাহিত হতে থাকে, সেই ড্রাম থেকে দুর্গন্ধ বের হতে থাকে। আস্তে আস্তে কিছু পথচারী ড্রামের আশেপাশে জড়ো হতে থাকে। তখন সেই পথচারীর মধ্য থেকে কিছু মানুষ পুলিশকে কল করে। পুলিশ এসে তখন ড্রামটি খুলে প্রথমেই দেখতে পাই কিছু চাল, কিন্তু তার নিচে ছিল পলিথিনে মোড়ানো একটি মানুষের 26 টুকরো করা অংশ। হাত পা মাথা সবকিছুই খণ্ডিত। কোন একটি সাইকো কিলার যেন পিস পিস করে কেটেছে। সিরার পরে দেখি দুই ভাগ করা, দুই ভাগ করা। এই মাথা হয়েছে আপনার এর দূর নাই গা, এর আমরা বার করছি নাই গা, এর গিলা করে যা আছে সব ভাগ করা। এরা দিছে আপনার এক ডামে, এই পর্যন্ত দিছে এক ডামে, এই মাথা তুলে এই মাথা পর্যন্ত এক ডামে। পুলিশ তখন শনাক্ত করতে পারে এটি একটি পুরুষের দেহ, কিন্তু দেহটি কার সেটি অজানা। ব্যস্ত শহরে হাইকোর্টের সামনে ড্রামের মধ্যে একটি মানুষের 26 টুকরো দেহ। এই ঘটনাটি মুহূর্তের মধ্যে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পুলিশের সামনে তখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, আসলে সেই লোকটি কে, এবং যে লোকটি তাকে হত্যাও করেছে সেই লোকটিও বা কে। 14 নভেম্বর 2025, ভিকটিমের দেহ থেকে উদ্ধার করায় একটি মাত্র আঙ্গুল, সেটি ছিল একদম অক্ষত। তখন পুলিশ ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ চেক করে বুঝতে পারে আসল শনাক্তকারীকে। আশরাফুল ইসলাম ছিলেন একজন সফল কাঁচামাল ব্যবসায়ী। আশরাফুলের বাসা ছিলেন রংপুরের বদবিগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে। আশরাফুল ইসলাম ভারত এবং মায়ানমার থেকে পেঁয়াজ এবং আলু আমদানি করতেন, এবং সে আমদানি করা দ্রব্যগুলো সে ট্রাকে করে ঢাকা সহ বিভিন্ন স্থানে পাঠাতেন। আশরাফুল ইসলাম ছিলেন একজন শান্ত এবং নর্ম ভদ্র মানুষ। আশরাফুল ইসলামের ছিল একটি 10 বছরের মেয়ে এবং 7 বছরের একটি ছেলে। পরিবারের ভাষ্যমতে কয়েকদিন আগেই আশরাফুল ঢাকা এসেছিলেন। আশরাফুলের উদ্দেশ্য ছিল তার ব্যবসায়ী আটকে থাকা টাকা উদ্ধার করা, আর এই যাত্রাপথে আশরাফুলের সঙ্গী হয় তার বাল্যকালের বন্ধু জারেজ। কিন্তু আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধারের পর থেকেই জারেজের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তখন পুলিশ এবং র্যাব জারেজের নিয়ে তদন্ত এবং তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তদন্তের এক পর্যায়ে এমন একটি ভয়ঙ্কর চিত্র ভেসে ওঠে যেটা সকল মানুষের গা শিহরিত করে ওঠে। 13 নভেম্বর দুপুর 2:30 পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পায় এমন একটি দৃশ্য যা সত্যিই ভয়ঙ্কর ছিল। সেই ফুটেজে দেখা যায় দুইজন ব্যক্তি সিএনসিতে করে এসে দুইটি নীল ড্রাম হাইকোর্টের রাস্তার সামনে রেখে চলে যায়। পুলিশ এবং র্যাব খোঁজাখুঁজির পরে কিছু সময়ের মধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ারমারি থেকে উদ্ধার করা হয় জারেজকে। জাবেজের জবানবন্দিতে বেরিয়ে আসে আরেকজন সাইকো কিলারের চরিত্র। সেই ভিকটিমের নাম শামিমা আক্তার।
কিন্তু এখানে প্রশ্ন, নোয়াখালীর শামীমা আক্তার একটি গৃহবধূ কিভাবে এই ঘটনার সাথে জড়িয়ে গেল? জাবেদের দেয়া সেই তথ্য অনুসারে লাকসাম থেকে গ্রেপ্তার হয় শামীমা। তারপর বেরিয়ে আসে এক এক করে সেই ঘটনার অন্ধকার রহস্যগুলো। মালয়েশিয়া প্রবাসী জাবেদ 1 বছরের বেশি সময় ধরে নোয়াখালীর গৃহবধূ শামীমা আক্তারের সাথে ইমোতে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। এক সময় জাবেদ মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসে, কিন্তু তারপরও শামীমা এবং জাবেদের মধ্যে চলে অবৈধ প্রেমের সম্পর্ক। কিন্তু জাবেদ এবার জাপান যেতে চায়। তার শৈশবের বন্ধু আশরাফুলের কাছে ধার চাই 14 লাখ টাকা, কিন্তু আশরাফুল এত বড় একটি পরিমাণ 14 লাখ টাকা দিতে বরাবরের মতন রাজি হয় না। ফলে আশরাফুল থেকে টাকা আদায় করার একটি ভিন্ন পরিকল্পনা করে জাবেদ। আর এই পরকীয়ার মাস্টারমাইন্ডে রাখা হয় নিজ পরকীয়ার প্রেমিকা শামীমা আক্তারকে। জারেজ বিভিন্নভাবে শামীমা আক্তারকে আশরাফুলের সাথে পরিচয় করে দিতে থাকে। আশরাফুলও শামীমার প্রতি দুর্বল হয় এবং এক সময় শামীমা এবং আশরাফুলও অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এক সময় শামীমা আশরাফুলকে ঢাকায় এসে দেখা করার আমন্ত্রণ জানায়। সময়টা তখন 11 নভেম্বর 2025। হত্যাকাণ্ডের ঠিক একদিন আগে আশরাফুল এবং জারেজ একসঙ্গে ঢাকায় আসে এবং শনির আকড়া নূরপুরের শামীমা সহ তারা দুইজনই একটি ভাড়া বাসায় ওঠে। পরিকল্পনা অনুযায়ী কিছু সময়ের মধ্যে শামীমা মাল্টা দিয়ে বানানো জুসের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে আশরাফুলকে অজ্ঞান করে দেওয়া হয়। জারেজের পরিকল্পনা অনুসারী আশরাফুলের সঙ্গে শামীমার অবৈধ কাজ করতে পারে এবং জারেজ সেই সকল মুহূর্ত ভিডিও করতে থাকে। জারেজ এবং শামীমার উদ্দেশ্য ছিল এই ভিডিও দ্বারা আশরাফুলকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা। কিন্তু এবার নেশা আসক্ত জারেজ একসময় তার নিয়ন্ত্রণ হারিয়ে তার বন্ধুকে পিটিয়ে হত্যা করে। হত্যার পরে সারা রাত সেই লাশটি সেখানে রাখা হয় এবং তারপর শামীমার সাথে জারেজ লিপ্ত হয়। পরের দিন বাথরুমের মাঝে আশরাফুলকে নিয়ে যে 26টি টুকরো করা হয়। এবার সেই লাশের টুকরোগুলো নীল ড্রামে ভর্তি করা হয় এবং সেই ড্রাম ফেলার উপযুক্ত জায়গা খুঁজতে থাকে তারা। কিন্তু জায়গা না পেয়ে সেই লাশগুলোকে হাইকোর্টের রাস্তার সামনেই রেখে আসা হয়। এর পরপরই জারেজ এবং শামীমা নিজ নিজ দায়িত্বে আত্মগোপনে চলে যায়। কিন্তু ঘটনা নিয়ে পুলিশের মত কিছুটা ভিন্ন। পুলিশ বলছে এটা পরকীয়া লাভ ট্রায়াঙ্গেল। পুলিশ দাবি করছে শামীমাকে নিয়ে নাকি দ্বন্দ্বে জড়ায় জাবেদ এবং আশরাফুল। কিন্তু ঘটনাটির মূল কারণ সে লোভ এবং প্রতারণা, এটি নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। এই ঘটনা স্পষ্ট দেখায় মানুষকে কিভাবে পরকীয়া এবং অর্থের লোভ একটি নরপশু বানিয়ে দেয়। আমাদের সমাজে বন্ধুত্ব একটি পবিত্র শব্দ, কিন্তু কিছু কিছু বন্ধুত্ব আছে তারা সামনে ভালো সাজে এবং পিছনে তারা ছুরি মারে। তবে এই মার্ডার কেসের বিচার কার্য এখনো চলমান, কিন্তু বাংলাদেশে যে কবে সঠিক বিচার হবে এটা বলা বাহুল্য। তবে যাই হোক, পরকীয়া নাকি মুক্তিপণ, আসল কাহিনী কোনটা খুব শীঘ্রই জানা যাবে। কিন্তু প্রশ্ন, পরকীয়া এবং যদি টাকায় সবকিছু হয় এই হত্যার মোটিভ, তাহলে হাইকোর্টের সামনে লাশগুলো কি কারণে রাখা হলো?